আজ আমি আলোচনা করতে চাই কিভাবে বিশ্ব অর্থনীতি ধসে পড়তে পারে, আরও নির্দিষ্ট করে বললে এই যুদ্ধের কারণে কিভাবে আমেরিকার অর্থনীতি ভেঙে পড়বে সেটা নিয়ে। আজকে আমি আপনাদের সামনে যে যুক্তিটা তুলে ধরতে চাই তা হল, অর্থনৈতিক ধস কখনো দুর্ঘটনাবশত বা প্রাকৃতিকভাবে ঘটে না, এগুলোকে সুকৌশলে তৈরি করা হয়। আর এই বিষয়টা হজম করা আমাদের জন্য বেশ কঠিন, ঠিক আছে? অর্থনীতিতে বুম বাস্ট সাইকেল বা উত্থান পতনের চক্র বলে একটা বিষয় আছে। এর মূল কথা হল, পুঁজিবাদী ব্যবস্থায় অর্থনীতি একসময় খুব চাঙ্গা হয়, তারপর হঠাৎ কোনো এক কারণে সেটা ধসে পড়ে বা মন্দা দেখা দেয়। আপনি যদি অর্থনীতি পড়েন তবে আপনাকে শেখানো হবে যে এটা পুঁজিবাদেরই একটা স্বাভাবিক অংশ, কারণ ভালো সময়ে মানুষ অতিরিক্ত টাকা খরচ করে, তারা অতি আত্মবিশ্বাসী হয়ে ওঠে, ফলে তারা অনেক টাকা নষ্ট করে এবং এক পর্যায়ে অর্থনীতি ধসে পড়ে। অর্থনীতির অবস্থা খারাপ হতে শুরু করে, আর তখন পরিস্থিতি সামাল দিতে খরচ কমিয়ে আরও বেশি হিসেবি, দক্ষ এবং টেকসই হওয়ার দিকে মনোযোগ দিতে হয়। ব্যাপারটা অনেকটা ওজন বাড়ার মতো। ধরুন আপনার অনেক ওজন বেড়ে গেল এবং অস্বস্তি হতে লাগল, তখন আপনি আবার ওজন কমিয়ে ফেললেন। বুম বাস্ট সাইকেলের ধারণাটাও ঠিক এমনই। তবে সমস্যা হলো কিভাবে এবং কেন হঠাৎ করে এই বুদবুদকা ফেটে যায় বা আর্থিক ধস নামে, সেটা কেউ ঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না। এই ধসের পেছনের মূল মেকানিজম বা ট্রিগারটা আসলে কি? আপনি যদি অর্থনীতি পড়েন তবে এই প্রশ্নের উত্তর আপনি কখনোই জানতে পারবেন না। তাই আজকে আমরা একটু স্পেকুলেশন বা অনুমান নির্ভর আলোচনার দিকে নজর দেব। যারা ইন্টারনেটে আমাকে চেনেন তারা জানেন আমি কখনোই অর্থনীতি পড়িনি। অর্থনীতি সম্পর্কে আমি খুব বেশি কিছু জানিও না। তবে কেন এমনটা ঘটে তা নিয়ে আমার খুব কৌতূহল কাজ করে। কেন এই আর্থিক বুদবুদগুলো ফেটে যায়, কিভাবে একটা দেশের অর্থনীতি ওঠে এবং পড়ে। দেখুন, আমি কোনো বিশেষজ্ঞ নই, আমি কোনো প্রফেসরও নই, হ্যাঁ সেটা আমি মানি। কিন্তু আমি যেটা করি তা হল স্রেফ মজার জন্য, বিনোদনের জন্য এসব নিয়ে অনুমান বা স্পেকুলেশন করি। তাই এটাকে স্রেফ একটা মজার ক্লাস হিসেবেই ধরে নিন, যেখানে আমরা এমন কিছু মজার বিষয় নিয়ে আলোচনা করব যেগুলোর কোনো একাডেমিক বা পণ্ডিতি ভিত্তি নেই, ঠিক আছে? চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই বিষয়টা মাথায় রাখবেন। ঠিক আছে, এবার চলুন খুব দ্রুত দেখে নেওয়া যাক কেন এই উত্থান পতনগুলো ঘটে, তার মূল ব্যাখ্যাটা কি। আর এই ব্যাখ্যাটি দিয়েছেন অ্যান্ড্রু রস সোরকেন, যিনি সম্ভবত আমেরিকার সবচেয়ে প্রভাবশালী আর্থিক বিষয়ক সাংবাদিক। তিনি 1929 নামে একটি বই লিখেছেন, যেখানে 1929 সালের শেয়ার বাজারের ধস নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে তিনি এই ধসের পেছনের কারণ নিয়ে খুব চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন। তো অ্যাম্বার, তুমি কি আমার জন্য এটা একটু পড়ে শোনাবে? অবশ্যই। ১৯২০ দশকের মতো দীর্ঘ ও নিরবিচ্ছিন্ন অর্থনৈতিক উত্থান বা বুম মানুষের মধ্যে এক ধরনের সামষ্টিক বিভ্রম বা কালেকটিভ ডিলিউশন বা অন্ধ মোহ তৈরি করে। অতিরিক্ত আশাবাদ তখন এক ধরনের নেশা অথবা ধর্ম বা এই দুটোরই একটা সংমিশ্রণে পরিণত হয়। মানুষ ঝুঁকি হিসাব করার এবং ভালো ও মন্দ ধারণার মধ্যে পার্থক্য করার ক্ষমতা হারিয়ে ফেলে। ঠিক আছে, খেয়াল করুন, এটা হচ্ছে কেন আর্থিক বাবল ফেটে যায় তার একটা পরিষ্কার ব্যাখ্যা, কারণ পুরোটাই একটা বিভ্রম। এটা অনেকটা এমন, আপনি অনেক উঁচুতে উঠছেন, কিন্তু আপনার তো ওড়ার কথাই ছিল না, তাই শেষমেশ আপনাকে মাটিতে আছড়ে পড়তেই হবে। এটা মাধ্যাকর্ষণ শক্তির মতো একটা ব্যাপার। কিন্তু আজকে আমি আপনাদের যেটা দেখাতে চাই তা হলো এর আসলে অন্য আরেকটি ব্যাখ্যাও আছে, আর সেটা হলো এই সব কিছুই সুকৌশলে নিয়ন্ত্রণ করা হচ্ছে। পর্দার আড়ালে এমন কিছু মানুষ আছে যাদের হাতে একটা দেশের অর্থনীতিকে ওঠানো বা ফেলার ক্ষমতা রয়েছে। বুঝতে পেরেছেন? চলুন আপনাদের এর একটা উদাহরণ দিই। ধরুন আপনি একটা ব্যাংক। আপনার কাজ হলো মানুষের টাকাগুলো নেওয়া, জমা রাখা এবং তারপর অর্থনীতির চাকা সচল রাখতে সেই টাকাগুলো সঠিকভাবে ব্যবহার করা। ধরুন আমরা ব্যাংকে $1 মিলিয়ন জমা রাখলাম। ব্যাংক এই টাকাটা দিয়ে কি করে? ব্যাংক তখন সেটা উদ্যোক্তাদের ঋণ হিসেবে দেয়, তাই না? ধরুন আমি একটা রেস্তোরাঁ খুলতে চাই এবং সেজন্য ব্যাংক থেকে $1 মিলিয়ন ধার নিলাম। ঠিক আছে, এখন প্রশ্ন হলো ব্যাংকের কাছে এখন কত টাকা আছে? 0, তাই না? কারণ এটাই তো সাধারণ অঙ্ক ভাই। দেখুন, আমি যদি $1 মিলিয়ন নিই এবং পুরো $1 মিলিয়ন কাউকে ধার দিয়ে দিই, তাহলে আমার কাছে 0 বা কিছুই থাকবে না। এটাই বেসিক ম্যাথ। কিন্তু উত্তরটা আসলে সেটা নয়। সঠিক উত্তর হলো $2 মিলিয়ন।
আপনাদের যে বিষয়টা বুঝতে হবে তা হল প্রতিটি ব্যাংকেরই নিজস্ব অর্থ বা মানি তৈরি করার ক্ষমতা রয়েছে, আর ব্যাংকই হচ্ছে অর্থনীতিতে তরল অর্থ বা লিকুইডিটি প্রবাহের মূল মেকানিজম। আর এটাই হল সবচেয়ে বড় মায়া বা ইলিউশন। অর্থনীতির পেছনের সবচেয়ে বড় বিভ্রণটাই হলো এটা, যেখানে টাকা বলতে আসলে কিছুই নেই। এটা স্রেফ একটা আইডিয়া বা ধারণা। এটা আমাদের সবার একটা সামষ্টিক দৃষ্টিভ্রম। কিন্তু সমস্যা হলো সব জায়গায় হাজার হাজার লাখ লাখ ব্যাংক ছড়িয়ে আছে। তাহলে তারা কিভাবে একে অপরের সাথে সমন্বয় বা কোঅর্ডিনেট করে কাজ করে? এই সিস্টেমটি সম্পর্কে আপনাদের আরও একটি বিষয় বুঝতে হবে। এই সিস্টেমে সিগন্যালিং মেকানিজম বা সংকেত দেওয়ার একটা ব্যবস্থা রয়েছে। এই সমস্ত ব্যাংক যদিও আলাদাভাবে কাজ করে, কিন্তু তারা সবাই একসাথে সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক নামের একটি মূল জায়গার সাথে যুক্ত থাকে। ঠিক আছে, এই ধারণার কারণেই আমরা আজকে যে পৃথিবীতে বাস করছি সেটা তৈরি করা সম্ভব হয়েছে। এখন একটু মনে করে দেখুন তো দুনিয়াটা কিভাবে সাজানো। একদিকে আছে সাম্রাজ্য আর অন্যদিকে আছে গেম মাস্টার্স। এই গেম মাস্টার্সরা কারা? এরা হলো ফিনান্স বা অর্থ জগতের মানুষ। এর মধ্যে আছে ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস, বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ওয়াল স্ট্রিট এবং সিটি অফ লন্ডন। এই বিভিন্ন ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলো একে অপরের সাথে তাল মিলিয়ে চলে এবং এরাই হলো আসল গেম মাস্টার্স। এরা যেটা করে তা হলো এই খেলার কারেন্সি বা মুদ্রা হিসেবে পরিচিত মার্কিন ডলার কিভাবে পুরো সিস্টেমে ঘুরবে তা নিয়ন্ত্রণ করে। আর এভাবেই তৈরি হয় গ্লোবাল ইকোনমি বা বিশ্ব অর্থনীতি। কিন্তু আপনি তো মানুষকে এটা বুঝতে দিতে পারেন না যে একদল মানুষ আসলে এই গেমটা ম্যানিপুলেট বা নিয়ন্ত্রণ করছে, কারণ সেটা জানলে লোকে ভাববে এটা অন্যায়, এখানে কোনো স্বচ্ছতা নেই এবং এই খেলাটা পরিষ্কার নয়। তাই আপনি যেটা করেন তা হল রুলস বেসড ইন্টারন্যাশনাল অর্ডার বা নিয়ম নীতিভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার নামে কিছু বহুজাতিক সংস্থা তৈরি করেন, যেমন WTO বা জাতিসংঘ। আপনি মানুষকে বিশ্বাস করান যে এই নিরপেক্ষ সংস্থাগুলোই আসলে গেমটা নিয়ন্ত্রণ করছে। ফলে মানুষ মনে করে এটা ন্যায্য, স্বচ্ছ এবং জনগণের কাছে দায়বদ্ধ। এরপর মিডিয়া, শিক্ষা ব্যবস্থা এবং সংস্কৃতির মাধ্যমে এই ধারণাটাকে আরও মজবুত করা হয়। এই তিনটি বিষয় মিলে এমন কিছু মূল্যবোধ আর নিয়ম তৈরি করে যা আমাদের বিশ্বাস করতে বাধ্য করে যে এটা একটা ন্যায্য, উন্মুক্ত এবং স্বচ্ছ খেলা, যেখানে আমরা সবাই জিততে পারি। ফলে যখন কোনো বড় ধস নামে তখন মানুষ ভাবে না যে পর্দার আড়ালে বসে কেউ এই ধসটা ঘটিয়েছে, বরং তারা মনে করে এটা তো মহাকর্ষ সূত্রের মতো প্রাকৃতিক ব্যাপার। তারা ভাবে এটা এমনি এমনিই হয়েছে, কারো কোনো দোষ নেই, হয়তো আমরাই অলস ছিলাম বা দুর্নীতিবাদ ছিলাম। ঠিক আছে, এখন এই সিস্টেম সম্পর্কে কিছু বিষয় মনে রাখা জরুরি। এই সিস্টেমটা যতটা পরিষ্কার মনে হয় ততটা নয়, কারণ এর বিপরীত কিছু শক্তিও আছে। এই শক্তিগুলো হলো জাতীয়তাবাদ, জাতিগত পরিচয়, সোশ্যাল ডেমোক্রেসি, ব্যক্তিগত অধিকার এবং অবশ্যই ধর্ম। এই শক্তিগুলো সিস্টেমটাকে ভেঙে ফেলার চেষ্টা করে। তখন অন্য কিছু সিস্টেম এই মূল সিস্টেমটাকে টিকিয়ে রাখতে এবং এই বিরোধী শক্তিগুলোর মোকাবিলা করতে কাজ শুরু করে। সেগুলো হলো ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, স্পাই বা চর, অপরাধ জগৎ এবং বিজ্ঞান। আর এই শক্তিগুলোর পেছনে তিনটি অত্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠান রয়েছে: ট্রান্সন্যাশনাল ক্যাপিটাল, বহুজাতিক পুঁজি, গোপন সংগঠন এবং এলিট পরিবারগুলো। অনেকে এদেরকে ইলুমিনাতি বলে ডাকে, তবে নাম যাই হোক না কেন সেটা বড় কথা নয়। পৃথিবী এভাবেই চলে। আর এই এলিটদের মূল ভিত্তি হলো অকাল্ট বা এক ধরনের গুপ্তবিদ্যা, যা নিয়ে আমরা পরে পড়াশোনা করব। এই সিস্টেমের একটা মজার ব্যাপার আপনি খেয়াল করবেন। এই ট্রান্সন্যাশনাল ক্যাপিটাল যেমন গেম মাস্টার, তেমনি তারাই আবার বিশ্ব অর্থনীতি বা গ্লোবাল ইকোনমি। এটা গুরুত্বপূর্ণ কারণ মনে রাখবেন এই সিস্টেমটা হলো একটা পরজীবী, আর পুরো কাঠামোটা হলো তার আশ্রয়দাতা। অর্থাৎ ট্রান্সন্যাশনাল ক্যাপিটাল একই সাথে পরজীবী, আবার একই সাথে আশ্রয়দাতা। সে একাধারে গেম মাস্টার, আবার সেই খেলোয়াড়। আর এখান থেকেই প্রচুর দুর্নীতির জন্ম হয়। এখন প্রশ্ন হলো, আমরা এই সিস্টেমটা পেলাম কিভাবে? এর জন্ম কোথায়? তাহলে চলুন কিছুটা ইতিহাসে ফিরে যাই। সাল ১৬৮৮। ব্রিটেনে তখন গ্লোরিয়াস রেভলিউশন বা গৌরবময় বিপ্লব চলছে। এই বিপ্লবকে আপনি দুটি সাম্রাজ্যের বিয়ে হিসেবে দেখতে পারেন: ব্রিটিশ সাম্রাজ্য এবং ডাচ রিপাবলিক, ইংল্যান্ড এবং ডাচ প্রজাতন্ত্র। ইতিহাসের ওই সময়ে ডাচ রিপাবলিক ছিল বিশ্বের সবচেয়ে ধনী এলাকা, কারণ মশলা ব্যবসার নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। ওই যুগে মশলা ছিল সবচেয়ে মূল্যবান পণ্য। কিন্তু ডাচদের সমস্যা ছিল যে তারা ইউরোপে নিজেদের রক্ষা করতে পারছিল না। তাদের খুব সহজেই আক্রমণ করা যেত। তারা ছিল প্রোটেস্ট্যান্ট, আর তাদের ওপর আক্রমণ করছিল ক্যাথলিকরা, যেমন ক্যাথলিক ফ্রান্স, ক্যাথলিক চার্চ এবং হ্যাপসবার্গ সাম্রাজ্য বা রোমান সাম্রাজ্য।
তাই তারা তাদের শক্তি এক করার সিদ্ধান্ত নেয়। ডাচ রিপাবলিকের সমস্ত সম্পদ ইংল্যান্ডে চলে আসে এবং ১৬৯৪ সালে তৈরি হয় ব্যাংক অফ ইংল্যান্ড। এটি ছিল একটি প্রাইভেট ব্যাংক, যা সাধারণ জনগণের কাছে দায়বদ্ধ ছিল না। এর কাজ ছিল টাকা ছাপানো, আর সেই টাকা কিন্তু পার্লামেন্ট। এটি ছিল একটি বিশাল উদ্ভাবন যা ব্রিটিশ সাম্রাজ্যকে পুরো পৃথিবী দখল করতে সাহায্য করেছিল। কারণ আগেকার দিনে আপনি যদি যুদ্ধ করার জন্য কোনো রাজাকে টাকা ধার দিতেন, তবে সেটা ছিল ঝুঁকিপূর্ণ। কারণ রাজা মারা যেতে পারতেন, যুদ্ধে হারতে পারতেন, কিংবা তিনি টাকা ফেরত নাও দিতে পারতেন। কিন্তু আপনি যদি পার্লামেন্টকে টাকা ধার দেন, তবে আপনার টাকা ফেরত পাওয়ার গ্যারান্টি আছে, যতক্ষণ সেই রাষ্ট্র টিকে থাকবে। আর ইতিহাসের ওই সময়ে ইংল্যান্ড ছিল ইউরোপের সবচেয়ে নিরাপদ এলাকা, কারণ এটি ছিল একটি দ্বীপ যা তাদের রাজকীয় নৌবাহিনী দিয়ে সুরক্ষিত ছিল। এই উদ্ভাবনটি মানব ইতিহাস চিরতরে বদলে দেয়। এই সিস্টেমের ৩টি প্রধান বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, লাভের ব্যক্তিগতকরণ এবং লোকসানের সামাজিকীকরণ। আপনি যদি বিশ্বের একজন ধনী ব্যক্তি হন, তবে আপনি ব্যাংক অফ ইংল্যান্ডে টাকা রাখতে চাইবেন, কারণ ব্যাংক অফ ইংল্যান্ডের টাকা হারানোর কোনো পথ নেই। ইংল্যান্ড যদি যুদ্ধে গিয়ে হেরেও যায়, তবে সেই খরচ মেটাবে ইংল্যান্ডের সাধারণ মানুষ। কিন্তু যুদ্ধে জিতলে মুনাফাটা পাবেন আপনি। অর্থাৎ সব লাভ আপনার পকেটে, আর সব লোকসানের দায় জনগণের ওপর। দ্বিতীয়ত, এই সিস্টেমে সম্পদ তৈরি করা হয় অ্যাক্টিভিটি বা কার্যক্রমের মাধ্যমে। আর এই কার্যক্রম মানে কি? মানে হলো যুদ্ধ। আমি আপনাকে টাকা দিলে আপনি সেটা দিয়ে কিছু একটা করবেন যাতে আরও লাভ আসে, আর সেই লাভ করার পথ হলো যুদ্ধ করা। এ কারণেই ব্রিটিশ সাম্রাজ্য খুব দ্রুত বিশ্বজুড়ে বিস্তার লাভ করতে শুরু করে, কারণ ব্যাংকারদের জন্য মুনাফা তৈরি করতে হতো। এর মধ্যে নেপোলিয়ানিক যুদ্ধ, গ্রেট গেম বা মধ্য এশিয়া দখলের জন্য রাশিয়া ও ব্রিটেনের যুদ্ধ, ভারত বিজয় এবং চীন দখল সবই অন্তর্ভুক্ত। ওপিয়াম ওয়ার বা আফিম যুদ্ধের কথা ভাবুন, এগুলো এভাবেই কাজ করত। তৃতীয়ত হল ট্রান্সন্যাশনালিজম বা মুক্ত সীমানা। এই সিস্টেম বিশ্বাস করে যে পুঁজি বা ক্যাপিটালকে এক জায়গা থেকে অন্য জায়গায় অবাধে চলাচলের সুযোগ দিতে হবে, আর এই পুঁজি স্থানান্তরের জন্য তাদের প্রয়োজন ছিল একটি শক্তিশালী সিস্টেম গড়ে তোলা। ঠিক আছে, সবশেষে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা হল, দেখুন, এই ব্যাপারটা ব্যাংকারদের জন্য তো দারুণ, কিন্তু সাধারণ মানুষ যখন এসব দেখে তখন তাদের মনে হয় যে এটা একটা চরম বৈষম্যমূলক বা অন্যায্য ব্যবস্থা। এবং আসলেই তো তাই, ঠিক না? তাই এখন আপনাকে মানুষের ব্রেইন ওয়াশ বা মগজ ধোলাই করতে হবে, যাতে তারা বিশ্বাস করে যে এটাই একটা ন্যায্য ব্যবস্থা। আর ঠিক এই কারণেই মেটেরিয়ালিজম বা বস্তুবাদ নামের একটা নতুন ধারণার জন্ম দেওয়া হলো, যার মূল কথা হলো টাকাই ঈশ্বর। তখন আসলে কি ঘটছিল? ট্রান্সন্যাশনাল ক্যাপিটাল বা বহুজাতিক পুঁজি বা ব্যাংক অফ ইংল্যান্ডের মতো প্রতিষ্ঠানগুলো বড় বড় বুদ্ধিজীবীদের স্পন্সর বা অর্থায়ন করছিল। উদ্দেশ্য ছিল তারা যেন এমন সব বড় বড় মতাদর্শ তৈরি করে যা টাকাই ঈশ্বর এই ধারণাকে সমর্থন যোগায়। বুঝতে পেরেছেন? আর এদের মধ্যে ছিলেন জন লক, যিনি যুক্তি দিয়েছিলেন যে ব্যক্তিগত সম্পত্তি হল ঈশ্বরের দেওয়া অধিকার। এটা মানুষের একদম জন্মগত অধিকার, ঠিক যেমনটা স্বাধীনতা বা সুখের অধিকার। আর তিনি এম্পিরিসিজম বা অভিজ্ঞতাবাদ নামের একটি তত্ত্বের প্রতিষ্ঠাতাও। এই অভিজ্ঞতাবাদের মূল কথা হল, আমরা কেবল ততটুকুই জানতে পারি যতটুকু আমরা নিজেরা অভিজ্ঞতা দিয়ে উপলব্ধি করি। আমাদের অভিজ্ঞতার বাইরে গিয়ে এই জগৎ নিয়ে কোনো তত্ত্ব দাঁড় করানোর চেষ্টা করাটা আসলে যুক্তিসঙ্গত বা বাস্তবসম্মত নয়। সুতরাং ঈশ্বর নিয়ে ভাবার কোনো দরকার নেই, কারণ ঈশ্বর আমাদের অভিজ্ঞতার বাইরে। ঠিক আছে, এরপর আসেন ডেভিড হিউম নামের আরেকজন। ঠিক আছে, ডেভিড হিউম, তিনি স্কেপটিসিজম বা সংশয়বাদের পক্ষে যুক্তি দাঁড় করানেন। আর এই সংশয়বাদ বলছে যে আপনি যা কিছু জানেন তার আসলে কোনো ভিত্তি নেই বা বৈধ নয়, কারণ আপনার জ্ঞানটা শুধুই আপনার বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি। যেমন ধরুন, রোম হলো ইতালির রাজধানী। আপনি কি কখনো রোমে গেছেন? সম্ভবত যাননি। তাহলে এটা আপনি কোথা থেকে জানলেন? স্কুলে এটা মুখস্থ করে আপনি জেনেছেন। তাই মূল বিষয়টা হলো, আমাদের জানার সব কিছু নিয়েই আমাদের সংশয় থাকা উচিত, কারণ আমরা যা জানি তার বেশিরভাগই হয় প্রথা, নয়তো অভ্যাস মাত্র। ঠিক আছে, এটাই হলো সংশয়বাদের মূল ধারণা। তো এখন সমস্যাটা হলো, ঠিক আছে, সংশয়বাদ আর অভিজ্ঞতাবাদ মিলিয়ে অর্থ দাঁড়ায় যে আমরা আসলে কিছুই জানি না, আর ঈশ্বরের আসলে কোনো অস্তিত্বই নেই। তাহলে আমরা সমাজটাকে কিভাবে সাজাবো? আর এখান থেকেই জন্ম নেয় ইউটিলিটেরিয়ানিজম বা উপযোগবাদ নামের আরেক নতুন ধারণার।
এর মানে হলো যদি কোনো কিছু আমাদের কাজে লাগে বা যদি তা আমাদের আনন্দ দেয় তবে সেটাই ভালো। আপনি যদি ড্রাগস নেন আর তাতে যদি আপনি খুশি থাকেন তবে সেটাই ভালো। আপনি যদি টাকা ওড়াতে পছন্দ করেন তবে সেটাই ভালো। এই ধারণাটি এসেছিল বেনথামের কাছ থেকে। পরবর্তীতে জন স্টুয়ার্ট মিল এতে কিছু রদবদল বা পরিমার্জন আনেন, কিন্তু এটাই শেষ পর্যন্ত লিবার্টি বা স্বাধীনতার মূল কনসেপ্টে পরিণত হয়। বুঝতে পারছেন? এখানে স্বাধীনতা মানে হলো আপনি যত খুশি তত টাকা বানানোর জন্য একদম মুক্ত বা স্বাধীন, কারণ টাকা বানানোই হলো চূড়ান্ত ভালো কাজ। জীবনে সবচেয়ে বেশি আনন্দ তো টাকা খরচ করাতেই পাওয়া যায়, তাই না? এটাই হলো স্বাধীনতা। যদি কোনো দেশ আপনাকে টাকা আয় করতে বা খরচ করতে বাধা দেয় তবে সেটা একটা খারাপ স্বৈরতন্ত্র, আর একটা ভালো দেশ আপনাকে টাকা কামানোর আনন্দ উপভোগ করার সুযোগ দেবে। আর এরপর যা ঘটে তা হলো এই তিনজন ছিলেন বস্তুবাদ বা ব্রিটিশ স্বাধীনতার প্রধান ৩ দার্শনিক। এরপর আসলেন কার্ল মার্কসের মতো মানুষেরা। তিনি এসে ডায়ালেকটিক মেটেরিয়ালিজম বা দ্বন্দ্বমূলক বস্তুবাদের ধারণা ব্যবহার করলেন। দ্বন্দ্বমূলক বস্তুবাদ মানে হল এই দুনিয়াটা পুরোটাই একটা শ্রেণী সংগ্রামের জায়গা। এই সংগ্রাম আমাদের সাথে ঈশ্বরের নয়, ঐশ্বরিক সত্তার সাথে বস্তুর নয়, বরং এটা হলো গরিব আর ধনীদের মধ্যকার একটা লড়াই। ব্যাস এতটুকুই। অর্থাৎ মার্কস পুরো সমীকরণ থেকেই ঐশ্বরিক বা আধ্যাত্মিক ব্যাপারটাকে বাদ দিয়ে দিলেন। এরপর আসে ডারউইন ও তার বিবর্তনবাদ বা থিওরি অফ ইভলিউশন, যার মূল কথা হলো ভাই আমরা তো স্রেফ প্রাণী ছাড়া আর কিছুই না। ঠিক আছে, আমরা কোনো ঐশ্বরিক জীব নই, আমরা সবাই নেহাতি প্রাণী। তারপর আসলেন ফ্রয়েডের মতো মানুষ। তার মতে যৌনতা বা সেক্স ব্যাপারটা দারুণ, আমাদের এটাই করা উচিত, আমাদের প্রচুর টাকা কামানো উচিত আর যতটা সম্ভব যৌনতায় মেতে ওঠা উচিত, কারণ আমরা তো এমনই, আমরা স্রেফ উন্নত জাতের বানর। ঠিক আছে, সুতরাং এগুলোই হয়ে ওঠে টাকাই ঈশ্বর এই ধারণার একেবারে মূল ভিত্তি। বুঝতে পেরেছেন? ঠিক আছে, তো এরপর যেটা হলো যে বহুজাতিক পুঁজি ততদিনে ব্রিটিশ সাম্রাজ্যকে দখল করে নিয়েছে। তারা এখন তাদের বিনিয়োগের জন্য নতুন সুযোগ খুঁজতে শুরু করল। তো তারা এরপরে কোথায় গেল? অবশ্যই আমেরিকায়। কিন্তু সমস্যা হলো ব্রিটিশ সাম্রাজ্যের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমেরিকানরা সবে মাত্র একটা বিপ্লব শেষ করেছে, তাই না? তাই আমেরিকানরা কোনোভাবেই বহুজাতিক পুঁজি চাইত না। তারা চাইত না যে ব্যাংক অফ ইংল্যান্ড বা সিটি অফ লন্ডন এসে তাদের দখল করে নিক। তাহলে কি ঘটল? সিটি অফ লন্ডন আর ব্যাংক অফ ইংল্যান্ড আমেরিকায় কিছু এজেন্ট বা দালাল ব্যবহার করল। আর এই এজেন্টের মধ্যে প্রধান ছিল মূলত ৩ জন, মানে আসলে আরও অনেকেই ছিল, তবে এই এজেন্টের মধ্যে অন্যতম ছিল জন রকফেলার, কার্নেগি, জেপি মর্গান আর ভ্যান্ডারবিল্ট। আর তারা সিটি অফ লন্ডন আর ব্যাংক অফ ইংল্যান্ডের সম্পদ ও মূলধন ব্যবহার করে নিজেরা বিভিন্ন শিল্পের একচেটিয়া নিয়ন্ত্রণ নিয়ে নেবে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই জন রকফেলার একচেটিয়াভাবে তেলের বাজার দখল করে নিলেন। আর এরপর যা হলো, সিটি অফ লন্ডনের এই অত্যন্ত ক্ষমতাধর এজেন্টরা একসাথে মিলে ব্যাংক অফ ইংল্যান্ডের মডেল অনুযায়ী একটা সিস্টেম বা ব্যবস্থা তৈরি করল। আর এই ব্যবস্থাটি আমাদের কাছে ফেডারেল রিজার্ভ সিস্টেম নামে পরিচিত। ঠিক আছে, ১৯১৪ সাল। অবাক করার মতো বিষয় হল ফেডারেল রিজার্ভ সিস্টেম তৈরি হওয়ার পর ৩টি ঘটনা ঘটে, তাই না? প্রথমত, আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেয়। এরপর ১৯২৯ সালে স্টক মার্কেটে ধস নামে, যার ফলে শুরু হয় গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা। আর এরপর ১৯৪১ সালে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়। বুঝতে পারছেন? তো ফেডারেল রিজার্ভ সিস্টেমের মানে হল ব্রিটেনের মতোই আমেরিকাকেও এখন ট্রান্সন্যাশনাল ক্যাপিটাল বা বহুজাতিক পুঁজি নিয়ন্ত্রণ করতে শুরু করে। ঠিক, আর এখনকার সিস্টেমটাও ঠিক একই রকম, যেখানে লাভ হলে সেটা ব্যক্তি মালিকানায় যায় আর ক্ষতি হলে তার দায় চাপে সাধারণ মানুষের ঘাড়ে। আর এই সিস্টেমে দেশের দরজা পুঁজির অবাধ চলাচলের জন্য খুলে দেওয়াটা খুব জরুরি। ঠিক আছে, ওকে। তো আমরা জানি যে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জেতে। এরপর তারা যা করে তা হলো তারা এই সিস্টেমটাকে পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, বিশেষ করে জাপান এবং ইউরোপে, মূলত যেসব জায়গায় তাদের নিয়ন্ত্রণ বা আধিপত্য ছিল। আর শেষ পর্যন্ত তারা সোভিয়েত ইউনিয়নের সাথে স্নায়ুযুদ্ধে জড়ায় এবং সেখানেও জিতে যায়।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর পরবর্তী ২০-৩০ বছর ধরে পুরো বিশ্বের ওপর তাদের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়, যাকে আমরা বলি ইউনিপোলার মোমেন্ট বা একক কেন্দ্রিক বিশ্ব। ঠিক আছে, আর এই ইউনিপোলার মোমেন্ট চলাকালীন যা ঘটে তা হল আমেরিকার ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাত চীনে স্থানান্তরিত হয়, আর আমেরিকা পুরোপুরি ফিন্যান্স বা অর্থ ব্যবস্থার ওপর মনোযোগ দেয়। আর এই কারণেই ২০০৮ সালের সেই ভয়াবহ আর্থিক মন্দা দেখা দেয়। ঠিক আছে, তো আমি আপনাদের এই ফিন্যান্সিয়াল ক্রাইসিসের পেছনের কিছু পটভূমি তুলে ধরছি। ওকে, আপনাদের বিস্তারিত সবকিছু জানার দরকার নেই, তবে আমি চাই আপনারা এর বেসিক স্ট্রাকচার বা মূল কাঠামোটা বুঝুন। তো যে জিনিসটার কারণে এই বিশাল আর্থিক মন্দাটা ঘটেছিল তাকে বলা হয় সাবপ্রাইম। সাবপ্রাইম মানে হলো আপনি এমন কাউকে টাকা ধার দিচ্ছেন যে আপনাকে সেই টাকা ফেরত দিতে পারবে না। এই ক্ষেত্রে গরিব মানুষকে বাড়ি কেনার জন্য ঋণ দেওয়া হচ্ছিল, অথচ এর আগে ব্যাংকগুলো এটা করতে চাইত না। ঠিক আছে, কিন্তু এই সাবপ্রাইম লোনগুলো চালু হওয়ার পেছনে বেশ কিছু কারণ ছিল। প্রথমত, বিল ক্লিন্টন সত্যিই চাইতেন যেন সংখ্যালঘুদের নিজস্ব বাড়ির মালিকানা বাড়ে। তিনি চাইতেন কৃষ্ণাঙ্গরা যেন আরও বেশি বাড়ি কিনতে পারে। কিন্তু সমস্যা হলো ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গরা আর্থিকভাবে পিছিয়ে ছিল, তাই ব্যাংক তাদের ঋণ দিতে চাইত না। আর এই কারণেই বিল ক্লিন্টন সরকারকে উৎসাহিত করেন যেন তারা সংখ্যালঘুদের বাড়ি কেনার ব্যাপারে সাহায্য করে। ওকে, তো এটা হলো প্রথম কারণ, এবং বলা যায় এটা বেশ মহৎ একটা উদ্দেশ্য ছিল। দ্বিতীয় যে ঘটনাটা ঘটে যা আরও বেশি গুরুত্বপূর্ণ তা হল ১৯৯৯ সালে বিল ক্লিন্টন গ্লাস-স্টিগাল অ্যাক্ট নামে একটি আইন বাতিল করেন। এটা আসলে কি? গ্লাস-স্টিগাল অ্যাক্টে বলা ছিল যে আপনি যদি একটি ব্যাংক হন এবং সাধারণ মানুষের আমানতের টাকা রাখেন, তবে আপনি সেই টাকা দিয়ে কোনো ঝুঁকিপূর্ণ ঋণ দিতে পারবেন না। অর্থাৎ আপনি যদি একটি রিটেল ব্যাংক হন, আপনি ঝুঁকিপূর্ণ লেনদেন করতে পারবেন না। কিন্তু আপনি যদি ইনভেস্টমেন্ট ব্যাংক বা প্রাইভেট ব্যাংক হন, তাহলে আপনি ঝুঁকি নিতে পারেন। মূলত এটাই ছিল ওই আইনের কথা। এর উদ্দেশ্য ছিল সিস্টেমের ঝুঁকি কমানো। কিন্তু গ্লাস-স্টিগাল অ্যাক্ট বাতিল করার ফলে যা হলো তা হলো রিটেল এবং ইনভেস্টমেন্ট ব্যাংকিং এক হয়ে গেল। ফলে ব্যাংকগুলো অনেক বড় হয়ে গেল। আর ব্যাংকগুলো যখন এত বড় হয়ে গেল, তখন আরও বেশি মুনাফা আয়ের জন্য তাদের নতুন নতুন ফিনান্সিয়াল ভেহিকেলস তৈরি করার দরকার পড়ল। ঠিক একই সময় আরেকটা ব্যাপার ঘটছিল। আমেরিকা তখন ইউনিপোলার মোমেন্টে থাকার কারণে সবাই আমেরিকায় বিনিয়োগ করতে চাইছিল, কারণ তাদের মনে হয়েছিল টাকা রাখার জন্য আমেরিকায় সবচেয়ে নিরাপদ জায়গা। এর মধ্যে ছিল উপসাগরীয় দেশগুলো, চীন, ইউরোপ ও তাদের পেনশন ফান্ড এবং জাপানও। জাপান আমেরিকায় বিনিয়োগ করছিল ইয়েন ক্যারি ট্রেড নামের একটা জিনিসের কারণে, আর এটা ছিল দুনিয়ার সবচেয়ে বোকা একটি কাজ। কারণ ইতিহাসের এই পর্যায়ে এসে জাপান ডিফ্লেশন বা মূল্য সংকোচন বা মন্দার মধ্যে দিয়ে যাচ্ছিল, তাই না? কেউ কোনো টাকা খরচ করছিল না। তো জাপান সরকার যা করল, তারা প্রতিষ্ঠানগুলোকে শূন্য সুদে টাকা ধার দিতে শুরু করল। এই প্রতিষ্ঠানগুলোর কথা ছিল টাকাটা নিয়ে বাজারে তারল্য বা লিকুইডিটি বাড়ানো, কিন্তু এর বদলে তারা যা করল তা হলো সেই টাকা নিয়ে তারা ৫% লাভে ইউএস ট্রেজারি বন্ড কিনতে শুরু করল। মানে আপনি 0% সুদে টাকা ধার করছেন আর 5% সুদে সেটা অন্য জায়গায় খাটাচ্ছেন। এটাকেই বলে ইয়েন ক্যারি ট্রেড। এটা সত্যি দুনিয়ার সবচেয়ে স্টুপিড একটা ব্যাপার। আমরা ওই দিকে আর না যাই, তবে মূল কথা হলো বিপুল পরিমাণ টাকা আমেরিকার ফিনান্সিয়াল মার্কেটে ঢুকছিল, আর বিনিয়োগকারীদের জন্য তাদের আরও নতুন নতুন ইনভেস্টমেন্ট ভেহিকল তৈরি করার দরকার পড়ছিল। তো তারা সিডিও নামে একটা জিনিস বানালো, যার পূর্ণরূপ কোলাটেরালাইজড ডেপ্ট অব্লিগেশনস। তবে সহজ কথায় এটার মানে হলো সেই সাবপ্রাইম। এর পেছনের ধারণাটা ছিল এমন, মর্টগেজ বা বাড়ির লোন বেশ ভালো একটা বিনিয়োগ, কারণ মানুষদের প্রতি মাসে মর্টগেজের কিস্তি শোধ করতে হয়, তাই না? সুতরাং মাস শেষে আপনি নিশ্চিতভাবে কিছু টাকা পাচ্ছেন। কিন্তু সমস্যা হলো সাবপ্রাইম লোনের ক্ষেত্রে মানুষ টাকা ফেরত দিতে ব্যর্থ হতে পারে। তবে সেই সময় কেউই এই ডিফল্ট হওয়ার সম্ভাবনা নিয়ে চিন্তিত ছিল না, কারণ তাদের মাথায় একটা ধারণা ছিল, টু বিগ টু ফেল। এর মানে হলো সিস্টেমটা এমনভাবে সাজানো যে সবাই এর সাথে জড়িত। আর এই বাড়ির মালিকরা যদি ডিফল্ট করে আর ব্যাংকগুলোও যদি ডিফল্ট করে, তবে তো পুরো অর্থনীতিই ধসে পড়বে। তাই ধারণাটা ছিল টু বিগ টু ফেল। সিস্টেমটা এভাবেই চলতে থাকবে, কারণ যদি নির্দিষ্ট শতাংশ বাড়ির মালিক ডিফল্ট করত, তাহলে পুরো হাউজিং মার্কেটই ধসে পড়ত। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন ব্যাপারটা? ওকে, তো এটা আসলে বিশাল একটা পঞ্জি স্কিমের মতো ছিল। কিন্তু আমরা বাস্তবিকভাবেই জানি যে ২০০৮ সালে এই সিস্টেমটা ধসে পড়েছিল। আর অনেক দিন ধরেই আমাদের বিশ্বাস ছিল যে অতিরিক্ত ডিফল্ট হওয়ার কারণেই বোধহয় এই সিস্টেমটা টিকতে পারেনি। কিন্তু আপনি যদি খেয়াল করেন তখন কি ঘটেছিল, তাহলে বুঝতে পারবেন যে এই ধারণাটা সত্যি না। ব্যাংকগুলো চাইলে ডিফল্টগুলোকে রোল ওভার করতে পারত,
এর মানে হলো ধরুন আপনি মর্টগেজ বাবদ আমার কাছে $1000 ঋণ নিয়ে আছেন, কিন্তু আমাকে দিতে পারছেন না। তাহলে আমি কি করব? আমি বলবো ঠিক আছে, আমাকে সামনের মাসে দিয়ে দিয়েন। আপনি হয়তো বলবেন সামনের মাসেও দিতে পারবেন না, কোনো ব্যাপার না, তার পরের মাসে দিয়েন, ওকে? আমি চাইলে এইভাবেই সিস্টেমটাকে চালিয়ে যেতে পারতাম, কারণ মনে রাখবেন এই সিস্টেম, এই টাকা সবই একটা ইলিউশন বা বিভ্রমের ওপর দাঁড়িয়েছিল। কথাগুলো কি লজিক্যাল মনে হচ্ছে? ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত এটা ধসে পড়ে, ওকে? আর আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আপনারা এই ম্যাপ বা এই চার্টটা থেকে দেখতে পাচ্ছেন প্রথম দিকে সরকারই শুধু লোন দিচ্ছিল, ঠিক আছে? চার্টে হালকা নীল রংটা হলো সরকার, কিন্তু এই খাতটা খুব লাভজনক হওয়ার কারণে প্রাইভেট ব্যাংকগুলো এর মধ্যে ঢুকে পড়ে এবং তাদের নিজেদের মতো করে লোন দিতে শুরু করে। আর এই লোনগুলো ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আর এটার কারণেই মূলত 2008 সালের সেই ভয়াবহ ধস ঘটে, ঠিক আছে? সবচেয়ে বড় প্রশ্ন হল ফিনান্সিয়াল মার্কেট ধসে পড়ল কেন? এখানে দেখুন, এটা হলো সিডিও ইস্যুয়েন্সের গ্রাফ। দেখতেই পাচ্ছেন এটা প্রাইভেট ব্যাংকগুলোর জন্য প্রচুর মুনাফা এনে দিচ্ছিল। তারপর হঠাৎ করেই 2008 সালে বিশাল আকারের ডিফল্ট শুরু হলো এবং সব ধসে পড়ল। প্রশ্ন হলো এমনটা কেন হলো? ইকোনমিক্সের ক্লাসে আপনাদের শেখানো হয় যে এটা অনেকটা মধ্যাকর্ষণ শক্তির মতো, আপনি খুব বেশি ওপরে উঠলে নিচে পড়তেই হবে। কিন্তু মানুষ যেটা আপনাদের বলে না তা হলো এই মার্কেট ধসে পড়ার কারণে আসলে কিছু মানুষ প্রচুর টাকা কামিয়েছিল। জন পলসনের কথা ধরা যাক। এই ধসের সময় তিনি কত টাকা কামিয়েছিলেন জানেন? $20 বিলিয়ন, গাইজ! এটা বিশাল অঙ্কের টাকা, $20 বিলিয়ন। তিনি কিভাবে এই টাকাটা বানালেন? হাউজিং মার্কেট যে ধসে পড়বে এই বিষয়ে বাজি ধরে তিনি টাকাটা কামিয়েছিলেন। বুঝতে পারছেন তো কি ঘটেছিল? বিষয়টা এভাবে চিন্তা করুন। ধরুন আমি অ্যাম্বারকে $1 মিলিয়ন ধার দিলাম। শর্ত হলো প্রতি মাসে তাকে $10,000 করে শোধ করতে হবে, কিন্তু হঠাৎ করেই সে আর টাকা শোধ করতে পারছে না। এখন আমি যদি বলি, অ্যাম্বার তুমি তো টাকা শোধ করতে পারছো না, তোমার বাড়িটা আমাকে দিয়ে দাও, তাহলে তো আমি তোমার উপর যে ইনভেস্ট করেছিলাম সেটা হারাবো, তাই না? তাই আমি এটা করলাম না। আমি তোমাকে ওই বাড়িতেই থাকতে দিলাম আর এমন ভান করতে থাকলাম যে তুমি টাকা শোধ করতে পারবে, যদিও আমি জানি তুমি পারবে না। কিন্তু তারপর ভিনসেন্ট এসে আমাকে বলল, হে মিস্টার ইয়াপ, আমি বাজি ধরে বলতে পারি অ্যাম্বার লোনে ডিফল্ট করবে না, কারণ গত 10 বছরে সে একবারও ডিফল্ট করেনি। আমি ভিনসেন্টকে বললাম, তুমি কত টাকার বাজি ধরতে চাও? সে বলল $500,000। সে এতটাই কনফিডেন্ট ছিল যে তুমি ডিফল্ট করবে না। তো আমি বললাম, শিওর ভিনসেন্ট, আমি তোমার সাথে বাজিটা ধরলাম। এখন আমি কি করব? এখন আমি তোমাকে জোর করে ডিফল্ট করাবো, কারণ এখন আমি ভিনসেন্টের কাছ থেকে $1 মিলিয়ন আয় করতে পারবো। আর ঠিক এভাবেই পুরো জিনিসটা কাজ করেছিল। আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে এটা খুব জটিল একটা জিনিস, আসলে তা না। এটা পুরোটাই বিশাল একটা স্ক্যাম বা প্রতারণা, কারণ গুটি কয়েক মানুষ এই পুরো সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করছিল। আর এভাবেই এই খেলায় $20 বিলিয়ন কামানো যায়। কিছু বোকা মানুষ আপনার কাছ থেকে মর্টগেজ কিনছে, তাই না? কিন্তু তার চেয়েও বোকা মানুষ আছে যারা বাজি ধরছে যে আপনি ওই মর্টগেজগুলোতে ডিফল্ট করবেন না। তাই আপনি সবচেয়ে বোকা মানুষগুলোর কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন। আর ঠিক এই কারণেই সিস্টেমটা ধসে পড়েছিল, কারণ সিস্টেমটাকে চালিয়ে নিয়ে যাওয়ার চেয়ে সেটাকে ধ্বংস করে দিলে বেশি টাকা কামানো সম্ভব ছিল। ঠিক আছে, ইনি হলেন জন পলসন, আর ইনি জেমি ডাইমন, এবং তিনিও এই ব্যাংক ধস থেকে লাভবান হয়েছিলেন। কেন? কারণ যখন এই ব্যাংকগুলো ধসে পড়ে তখন আপনি ব্যাংকিং খাতকে একীভূত করতে শুরু করতে পারেন, ঠিক আছে? তাই জেপি মর্গান লোকসানে থাকা অন্য ব্যাংকগুলোকে কিনতে শুরু করে, এবং জেপি মর্গান এখন আমেরিকার সবচেয়ে বড় ব্যাংক। বুঝতে পেরেছেন? আর হ্যাঁ, সবাই এদিকে একটু খেয়াল করুন। 2008 সালের আগে বেশিরভাগ বাড়ির মালিকানা ছিল সাধারণ মানুষের হাতে, ঠিক আছে? এটা হলো 2008 সালের গ্রাফ। এই যে ধূসর অংশটা দেখছেন, এরা হলো সাধারণ মানুষ। তাদের হয়তো একটা বাড়ি আছে কিংবা 10টা, কিন্তু এরা মূলত সাধারণ ব্যক্তি। নীল রঙের অংশটা হলো তারা যাদের হাজারেরও বেশি বাড়ি আছে, আর গাঢ় নীল হলো সেই সব বড় বড় ব্যাংক যাদের লাখ লাখ বাড়ির মালিকানা আছে। তো 2008 সালের আগে আপনি দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ মানুষ এই ধূসর অংশে ছিল, ঠিক আছে? এরা সাধারণ মানুষ। কিন্তু সেই ধসের পর আপনারা দেখতে পাচ্ছেন যে নীল এবং গাঢ় নীল অংশটি অনেক বেড়ে গেছে। কেন? কারণ সাধারণ বাড়ির মালিকরা তাদের বাড়ি হারিয়েছিল, আর তখন এই ব্যাংক ও কোম্পানিগুলো এসে জলের দরে সেগুলো কিনে নেয়। বিষয়টা কি পরিষ্কার হলো? অর্থাৎ 2008 সালের সেই ভয়াবহ অর্থনৈতিক মন্দা লাখ লাখ মানুষের জীবন ধ্বংস করে দিলেও এটি হাতে গোনা কয়েকজন ক্ষমতাবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য বিশাল লাভের সুযোগ তৈরি করেছিল, ঠিক আছে? আচ্ছা, এর একটা বড় পরিণতি আছে। এরপর আপনারা হয়তো ভাববেন, না 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 মিস্টার চ্যাং, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না, এটা তো মাধ্যাকর্ষণ শক্তির মতো।
শেষ পর্যন্ত যে কোনো বাবল ফাটবেই। আচ্ছা ঠিক আছে, বর্তমানে আমাদের সামনে দুটো বাবল আছে। একটা হলো প্রাইভেট ইকুইটি বাবল বা প্রাইভেট ক্রেডিট বাবল, ঠিক আছে, যেখানে প্রাইভেট ব্যাংকগুলো প্রাইভেট কোম্পানিগুলোকে ঋণ দেয়। লোকজন বলে এর পরিমাণ প্রায় $2 ট্রিলিয়ন, অথচ এটা এখনও ফাটেনি বা ধসে পড়েনি। কেন? কারণ যেসব প্রাইভেট কোম্পানি লোকসান করছে, প্রাইভেট ব্যাংকগুলো তাদেরকে কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে। বুঝতে পারছেন? প্রাইভেট ব্যাংকগুলো এসে বলে না যে আরে তোমরা তো লোকসান করছো, তোমাদের দেউলিয়া ঘোষণা করা উচিত, আর তোমাদের যা কিছু আছে তা আমি নিয়ে নেব। কেন বলে না? কারণ বললে ব্যাংকগুলো নিজেরাই অনেক টাকা হারাবে। আপনারা কি ধারণাটা বুঝতে পারছেন? এই বাবুলগুলো অনন্তকাল ধরে চলতে পারে, এগুলো ফাটার কোনো বাধ্যবাধকতা নেই। আজকালকার আরেকটি বড় বাবল হলো এআই বাবল, তাই না? এই যে কোম্পানিগুলো এনভিডিয়া, ওপেন এআই, তাদের এআই প্রোডাক্টগুলো কিন্তু আসলে কোনো টাকা আয় করে না। যেমন ChatGPT কোনো টাকা আয় করে না। সত্যি বলতে আপনি যখনই এটি ব্যবহার করেন কোম্পানিটির লোকসান হয়, ঠিক আছে? কারণ ChatGPT থেকে যে পরিমাণ আয় হয় তার চেয়ে এটি চালাতে খরচ অনেক বেশি। এটি একটি বিশাল বাবল, কিন্তু এটি ধসে পড়ছে না কেন? কারণ এখানে শুধু গুটি কয়েক কোম্পানি একে অপরকে টাকা ধার দিচ্ছে, ঠিক আছে? ব্যাপারটা ঠিক এমনই। এটা একটা বিশাল পঞ্জি স্কিম, এটা তাদের নিজেদের ভেতরের খেলা। তাই বাবল এমনি এমনি ফাটে না, সেগুলো তখনই ফাটে যখন এটি ফাটালে কয়েকজন নির্দিষ্ট ব্যক্তির লাভ হয়। বুঝতে পেরেছেন? ঠিক আছে, আমি চাই আপনারা আরেকটি বিষয় বোঝুন। 2008 সালের সেই মহামন্দার পর বিশ্ব অর্থনীতিতে বিশাল সমস্যা তৈরি হয়েছিল। তখন কি ঘটল? ট্রান্সন্যাশনাল ক্যাপিটাল বা বহুজাতিক পুঁজি বা বিশ্ব অর্থনীতিকে বাঁচাতে চীনের উত্থানের পথ সুগম করার বাজি ধরল। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এটা খুব একটা পরিচিত তথ্য নয়, তবে সেই অর্থনৈতিক সংকটের একটা বড় ফলাফল ছিল যে ট্রান্সন্যাশনাল ক্যাপিটাল চীনকে টাকা ছাপাতে উৎসাহিত করেছিল। ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদের দেখাবো সেটা কিভাবে হয়েছিল, কিন্তু তার আগে চলুন সেই মূল মেকানিজম বা ব্যবস্থা নিয়ে কথা বলি যার মাধ্যমে এটা সম্ভব হয়েছিল। এর নাম হল ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস, BIS। ঠিক আছে? এই ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস সুইজারল্যান্ডের বাসেল শহরে অবস্থিত। এটিকে বলা হয় কেন্দ্রীয় ব্যাংকগুলোর কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি দেশেরই একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে যারা সুদের হার নির্ধারণ করে, কিন্তু BIS হল সেই কেন্দ্রীয় ব্যাংকগুলোরও বস, যা বিশ্বের সব কেন্দ্রীয় ব্যাংকে নিয়ন্ত্রণ ও সমন্বয় করে। ঠিক আছে? এবং এটি বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যাংক। এখন আপনারা হয়তো ভাবতে পারেন, আচ্ছা এটা নিশ্চয়ই জনগণের জন্য উন্মুক্ত বা সরকারি কিছু। না, এটা পাবলিক বা সাধারণের জন্য নয়। এটি মূলত বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মানুষদের স্বার্থ রক্ষার জন্যই পরিচালিত হয়। বুঝতে পেরেছেন? ঠিক আছে, তো এই বিষয়টা বাসেল টাওয়ার অফ বাসেল বইতে আছে। তুমি কি একটু পড়ে শোনাবে? কারণ হিটলারের আস্ফালন এবং শাক্টের পরিকল্পনা সত্ত্বেও নাৎসি জার্মানি স্বনির্ভরতা অর্জন করতে পারেনি। অস্ত্র তৈরি করতে এবং দেশের মানুষকে খাওয়াতে, গরম রাখতে ও পড়াতে তাদের বিপুল পরিমাণে কাঁচামাল কেনার প্রয়োজন ছিল। সুইডিশ স্টিল, রোমানিয়ান তেল, পর্তুগিজ টাংস্টেন, এমনকি দক্ষিণ আমেরিকার গরুর মাংস, এসব কিছুই কিনতে হতো এবং এর দাম মেটাতে হতো হার্ড কারেন্সিতে বা শক্তিশালী মুদ্রায়। নাৎসি জার্মানি এমন একটি আর্থিক চ্যানেলের দরকার ছিল যা নিরপেক্ষ দেশগুলোর সাথে লেনদেন করতে পারে, আর এই চ্যানেলটি বাসেলের মাধ্যমে চলত। আর এটাই প্রধান কারণ যে কেন নাৎসি জার্মানি কখনো সুইজারল্যান্ড বা সুইডেনে আক্রমণ করেনি। থার্ড রাইখের কাছে এই নিরপেক্ষ দেশগুলো জার্মান নিয়ন্ত্রিত অতিরিক্ত ভূখণ্ডের চেয়ে ট্রান্সন্যাশনাল ফিনান্সিয়াল নেটওয়ার্কের আর্থিক হাব হিসেবেই অনেক বেশি প্রয়োজনীয় ছিল। একটু দাঁড়ান, এর মানে হলো নিজের ভাষণগুলোতে হিটলার ব্রিটিশদের দ্বারা নিয়ন্ত্রিত বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে স্বাধীন হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, ঠিক আছে? কিন্তু আপনি আসলে সেটা করতে পারবেন না, কারণ আপনাকে তখনও অন্য জায়গা থেকে জিনিসপত্র কিনতেই হবে। তখন আপনার মনে হবে আমার এমন একটা ব্যাংক দরকার যা আমাকে জিনিসপত্র কেনার জন্য ঋণ দেবে এবং লেনদেনগুলো সহজে সম্পন্ন করতে সাহায্য করবে। ঠিক আছে? এটাই হলো ট্রান্সন্যাশনাল ক্যাপিটাল বা বহুজাতিক পুঁজির ধারণা। আর ট্রান্সন্যাশনাল ক্যাপিটালের কাছে আপনি কতটা খারাপ বা শয়তান সেটা কোনো ব্যাপার না, তারা এসব পাত্তা দেয় না। তাদের একমাত্র চিন্তা হলো আমি কিভাবে টাকা কামাতে পারি। তাই এই ব্যাংক অর্থাৎ ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস এবং ট্রান্সন্যাশনাল ক্যাপিটাল নাৎসিদের যুদ্ধের সরঞ্জামে অর্থায়ন করতে সাহায্য করছিল, কারণ এতে তাদের অনেক লাভ ছিল,
বুঝতে পেরেছেন? আর আপনারা হয়তো ভাবছেন হিটলারের পতনের পর আমেরিকানরা নিশ্চয়ই বুঝতে পেরেছিল যে ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস একটা শয়তানের আখড়া, কারণ তারা নাৎসিদের সাহায্য করেছে, তাই আমাদের এই ব্যাংক ধ্বংস করে দেওয়া উচিত, তাই তো? কিন্তু বাস্তবে তা ঘটেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে, ঠিক আছে? আচ্ছা অ্যাম্বার, তুমি কি পরের অংশটা পড়বে? মার্শাল এইড বিনামূল্যে আসেনি। এর বিনিময়ে ইউরোপীয় সমাজকে আমেরিকার ভোগবাদ ও ব্যবহারের মডেলে নতুন করে সাজাতে হয়েছিল। হফম্যানের প্রোপাগান্ডা শাখা প্যামফ্লেট, পোস্টার, লিফলেট, রেডিও প্রোগ্রাম এবং এমনকি ভ্রাম্যমাণ পুতুল নাচের মাধ্যমে আমেরিকান জীবনযাত্রার ব্যাপক প্রশংসা প্রচার করত। আমেরিকান ড্রিম, শহরতলিতে একটি বাড়ি, একটি গাড়ি এবং অসংখ্য গৃহস্থালী সরঞ্জাম, এগুলোকে আমেরিকান স্টাইলের স্বাধীনতার প্রায় নিশ্চিত সুবিধা হিসাবে তুলে ধরা হতো। এর মূল চাবিকাঠি ছিল আমেরিকান ধাঁচের প্রোডাকশন লাইনে উৎপাদন বৃদ্ধি এবং একটি বহুজাতিক মুক্ত বাজার। আর সেটা বাস্তবায়নের জন্য এবং টাকার অবাধ প্রবাহ নিশ্চিত করার জন্য বিআইএসকে কেন্দ্রে রেখে আন্তর্জাতিক লেনদেনের নতুন ব্যবস্থা গড়ে তুলতে হয়েছিল। সুতরাং এই পৃথিবীটা টাকার জন্যই চলে, বুঝতে পেরেছেন? পৃথিবীটা এভাবেই টিকে আছে। এই সুসংগঠিত প্রতিষ্ঠানগুলোর অস্তিত্বই হল বিশ্বজুড়ে টাকার অবাধ ও সহজ প্রবাহ নিশ্চিত করা এবং টাকাকেই ঈশ্বর বা সর্বেসর্বা বানিয়ে ফেলা, ঠিক আছে? 2008 সালের পর ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টসের সামনে একটা বড় সমস্যা এসে দাঁড়ায়। সমস্যাটা ছিল বিশ্ব অর্থনীতির গতি তখন কমে আসছিল। ইউরোপ প্রচুর টাকা খুইয়েছে, আমেরিকাও বিশাল অঙ্কের টাকা হারিয়েছে। তো তারা এর একটা সমাধান বের করল। তারা ভাবল, চলো অর্থনীতির এই ভরকেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি আমেরিকা আর ইউরোপ থেকে সরিয়ে চীনে নিয়ে যাই, ঠিক আছে? এখন আপনারা হয়তো ভাবছেন, আচ্ছা এটা কিভাবে করা যায়? ওয়েল, এটা করা হয় এক্সচেঞ্জ রেট বা মুদ্রার বিনিময় হার দিয়ে। এক্সচেঞ্জ রেট খুবই সিম্পল একটা ব্যাপার, ইউএস ডলারের বিপরীতে রেনমিনবি। তো আপনাদের মনে আছে নিশ্চয়ই একটা দেশের জাতীয় অর্থনীতিতে ইন্টারেস্ট রেট, সুদের হার কিভাবে কাজ করে? এটা মূলত একটা সিগন্যাল বা সংকেত দেয় যে বাজারে টাকার সরবরাহ বাড়াতে হবে নাকি কমাতে হবে। ঠিক একইভাবে আন্তর্জাতিক বাজারে এক্সচেঞ্জ রেট হলো এমন একটা সিগন্যাল যা অন্য দেশগুলোকে বুঝিয়ে দেয় যে তারা অমুক দেশের সাথে বাণিজ্য করবে কি করবে না। ব্যাপারগুলো কি আপনাদের কাছে ক্লিয়ার হলো? আচ্ছা এবার আসুন দেখি আসলে কি ঘটেছিল। দীর্ঘ সময় ধরে চীনা মুদ্রার মান মার্কিন ডলারের বিপরীতে 8-এর উপরেই ট্রেড হচ্ছিল, কারণ মনে রাখবেন বিশ্ব বাণিজ্যের প্রধান হাতিয়ারই হলো ইউএস ডলার। এরপর খেয়াল করুন গাইজ, 2008 সালের দিক থেকে এর মান হঠাৎ বাড়তে শুরু করে, ঠিক আছে? আর তখনই পুরো বিশ্ব বুঝতে পারল, ওহ আমার তো এখন চীনের সাথে ব্যবসা করা উচিত। আর চীনের দিক থেকে ব্যাপারটা ছিল এমন, বেশ আমার এক্সচেঞ্জ রেট তো আগের চেয়ে বেড়েছে, তার মানে আমার এখন সারা বিশ্ব থেকে আরও বেশি বেশি জিনিস কেনা উচিত। শুধু তাই নয়, চীন ভাবল যেহেতু সারা বিশ্বের কাঁচামাল ও পণ্য এখন আমার হাতের মুঠোয়, তাই এই রিসোর্সগুলো কাজে লাগাতে আমার অর্থনীতিকে আরও চাঙা করতে হবে। আমার উচিত অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারে আরও টাকা ঢালা, আরও বেশি হাই স্পিড রেলওয়ে বানানো, নতুন নতুন বিমানবন্দর তৈরি করা। আর চীন ঠিক এই কাজটাই করেছিল। আপনারা কি দেখতে পাচ্ছেন 2008 সালের পর কি হলো? যখন আমেরিকা আর ইউরোপের অর্থনীতি ভুগছে, বিশ্ব অর্থনীতি ধুঁকছে, ঠিক তখনই চীনের এক্সচেঞ্জ রেট বাড়তে শুরু করল, আর এটা বাড়তেই থাকল। এরপর চীন এই সুবিধাটা দিয়ে কি করল? তারা এটা দিয়ে সারা বিশ্ব থেকে জিনিসপত্র কিনতে শুরু করল। আমি আবার বলছি, এটা ছিল একটা সিগন্যালিং মেকানিজম, যার মাধ্যমে ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস বিশ্বকে বলছিল, তোমরা এখন চীনের কাছে পণ্য বেচতে পারো, আমরা চীনের গ্যারেন্টি দিচ্ছি। এর কারণ হল ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস চেয়েছিল চীন যেন সারা বিশ্ব থেকে আরও বেশি বেশি জিনিস কেনে। আর এই পুরো ব্যাপারটা শুরু হয় 2008 সালের দিকে, তাই তো? আমদানির এই বিশাল জোয়ার শুরু হয়। আর যেহেতু এত এত কাঁচামাল আর পণ্য চীনে ঢুকছিল, চীনকে তো এগুলো ব্যবহার করতে হবে, তাই তারা পাগলের মতো ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো বানাতে শুরু করে। আর এই অবকাঠামো বানানোর টাকা তারা কোথা থেকে পেল? ব্যাংক লোন গাইজ, ব্যাংক লোন। আচ্ছা, তো এই হলো চীন, সরি এই যে এটা চীন, তাই না? এদিকে দেখুন, ভালো করে দেখুন, এটা হলো চীন। 2008 সালে মূলত চীন, আমেরিকা, জাপান, ইউরোপ এদের সবার অর্থনীতি প্রায় একই লেভেলে ছিল, তাদের ব্যাংকিং সিস্টেমগুলো প্রায় একই রকম ছিল। কিন্তু 2008 সালের পর থেকে ওয়াও, এদিকে তাকান, এই পুরো জিনিসটা নিয়ন্ত্রণ করছিল ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস। পর্দার আড়ালে থাকা গুটি কয়েক মানুষ কলকাঠি নাড়ছিল। এই দিকে দেখুন, ব্যাপারটা কতটা পাগলামো মনে হচ্ছে। তো এর মানে কি দাঁড়ালো?
এর মানে হলো আজকের দিনে বিশ্বের সবচেয়ে বড় ব্যাংকগুলো চীনের। এই যে দেখছেন জেপি মর্গান, এটা আমেরিকার সবচেয়ে বড় ব্যাংক। আর এই যে এটা চীনের, এটা চীনের, এটা চীনের, এটা চীনের, আর এটা জাপানি। কিন্তু খেয়াল করে দেখুন, দুনিয়ার শীর্ষ 4টা ব্যাংকই এখন চীনের। কেন? কারণ ব্যাংকিং সিস্টেমে ঋণ মানেই দায়বদ্ধতা বা ঋণ বা লায়াবিলিটিগুলো আসলে এক ধরনের সম্পদ। আপনারা কি বুঝতে পারছেন? চীনা ব্যাংকগুলোর কাছে যে এত টাকা দেখছেন, এগুলো আসলে সবই তাদের দায় বা লায়াবিলিটি। সিস্টেমটা ঠিক এভাবেই কাজ করে। পুরো ব্যাপারটাই একটা মোহমায়া বা ইলিউশন। চীনা সিস্টেমের যে জিনিসটা তাদের অর্থনীতিকে ভেতর থেকে ধসে পড়ার হাত থেকে বাঁচিয়ে রেখেছে, তা হল চীনের সমস্ত ঋণ ন্যাশনালাইজড বা জাতীয়করণ করার বদলে লোকালাইজড বা স্থানীয় পর্যায়ে রাখা হয়েছে। অর্থাৎ এই চীনা ব্যাংকগুলো যদিও গলা পর্যন্ত ঋণে ডুবে আছে, কিন্তু তাদের এই ঋণগুলো স্থানীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে নয়। আর এর সহজ অর্থ হল, ব্যাংক অব জাপানের তুলনায় ব্যাংক অব চায়নার আসলে ততটা ঋণ নেই। জাপানের ঋণটা হলো ন্যাশনালাইজড আর চীনের ঋণটা হলো লোকালাইজড। ঠিক আছে? আচ্ছা, চীনা ব্যাংকিং সিস্টেমের এই বিশাল বৃদ্ধির আরেকটা বড় পরিণতি হল চীন সারা বিশ্বে তাদের পণ্য আরও বেশি রপ্তানি করতে শুরু করল। আপনারা দেখতেই পাচ্ছেন 2000 সালে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন রপ্তানিতে আমেরিকা সারা বিশ্বে রীতিমতো আধিপত্য বিস্তার করেছিল। কিন্তু 2024 সালে এসে দেখুন, এখন মূলত পুরো বিশ্বই চীনের জিনিসপত্র কিনছে। আর এটা ছিল ট্রান্সন্যাশনাল ক্যাপিটাল বা বহুজাতিক পুঁজিবাদের একটা সুপরিকল্পিত কৌশল, যাতে অর্থনীতির ভরকেন্দ্র আমেরিকা থেকে চীনে সরিয়ে নেওয়া যায়। কিন্তু চীনের সাথে সমস্যাটা হলো, এবং চীন কেন এখনও বিশ্বের একক পরাশক্তি হয়ে উঠতে পারেনি, তার কারণ হলো চীন একক পরাশক্তি হতে আগ্রহী নয়। অন্য কথায় বলতে গেলে তাদের মিলিটারি পাওয়ার বা সামরিক ক্ষমতা দেখানোর তেমন ইচ্ছা নেই। পাশাপাশি চীন যখন সারা বিশ্বে তাদের উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছে, তখন এতে কার মেজাজ খারাপ হচ্ছে বলুন তো? যুক্তরাষ্ট্রের, তাই না? আর তখন যুক্তরাষ্ট্র কি করে? তারা চীনের পণ্যের ওপর ট্যারিফ বা শুল্ক বসিয়ে দেয়। ব্যাপারটা বুঝতে পারছেন? অন্যভাবে বলতে গেলে তাত্ত্বিকভাবে ব্যাংকারদের প্রধান লক্ষ্য হল এই খেলাটা চালিয়ে যাওয়া। ঠিক আছে? তারা শুধু এটা নিয়েই ভাবে। তাই তারা আমেরিকা থেকে চীনে সুইচ করতে চেয়েছিল। কিন্তু এটা সেভাবে কাজ করেনি, কারণ চীন আসলে গ্লোবাল রিজার্ভ কারেন্সি বা বিশ্ব মুদ্রার দায়িত্ব নিতে চায় না, আর বিদেশে সামরিক ঘাঁটিও বানাতে চায় না। তো চীন এটা করতে চায় না, আর আমেরিকাও চীনকে এটা করতে দেবে না। তাহলে এখন আপনার সামনে একমাত্র অপশান বা বিকল্প হল ইসরায়েল। আর ঠিক এই কারণেই আমি বিশ্বাস করি যে ইরানি এই যুদ্ধটা যা করবে, তা হলো এটা অর্থনীতির ভরকেন্দ্র আমেরিকা থেকে সরিয়ে ইসরায়েলে নিয়ে যাবে। কারণ ইসরায়েল বিশ্বের কেন্দ্রবিন্দু হতে চায়, চীন নয়। গাইজ, আপনারা কি পয়েন্টটা ধরতে পারছেন? আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস বুঝতে হবে। এটা ঘটাতে হলে এই বহুজাতিক পুঁজি বা ট্রান্সন্যাশনাল ক্যাপিটালকে সবার আগে আমেরিকার অর্থনীতিকে ধসিয়ে দিতে হবে। আর এটা তারা বিভিন্নভাবে করতে পারে, তাই না? তারা প্রাইভেট ক্রেডিট বাবল ফাটিয়ে দিতে পারে, এআই বাবল ফাটিয়ে দিতে পারে, অথবা দুটো একসাথে ধ্বংস করতে পারে। কিন্তু তারা এটা কেন করতে চাইবে? কারণ একজন ব্যাংকার হিসেবে, ট্রান্সন্যাশনাল ক্যাপিটাল হিসেবে আপনি টাকা কামান মানুষের কর্মকাণ্ড বা অ্যাক্টিভিটির মাধ্যমে, রাইট? যখন মানুষ গিয়ে কিছু একটা করে, তা সে কোনো ব্যবসা শুরু করা হোক বা যুদ্ধ বাঁধানো হোক, তাদের কিছু না কিছু করতে হয়। আর এই মুহূর্তে আমেরিকার অনেকগুলো সমস্যা আছে। ওকে, তো চলুন আমেরিকার সমস্যাগুলোর দিকে একটু তাকাই। প্রথমত হল বয়স বেড়ে যাওয়া, যেখানে এলিট বা অভিজাত শ্রেণীর বয়স এখন দিন দিন বাড়ছে, ফলে তারা আগের চেয়ে কম অ্যাক্টিভ, তাদের এনার্জি বা উদ্যম কমে গেছে, এবং তাদের ভেতর নতুন কিছু করার বা উদ্যোক্তা হওয়ার প্রবণতাও কমে গেছে। এরপর আসে কোয়ান্টিটেটিভ ইজিং নামের একটা ব্যাপার, যার মানে হল সিস্টেমে অতিরিক্ত টাকা ঢেলে দেওয়া। যখন আপনার সিস্টেমে খুব বেশি টাকা চলে আসে, তখন মানুষ জুয়া খেলার মতো স্টুপিড বা বোকা বোকা কাজ করতে শুরু করে। ঠিক আছে? আর আমেরিকার শেষ সমস্যাটা হলো আপনি যুদ্ধে জিততে পারছেন না। যেমন ইরানের এই পরিস্থিতিটা বুঝিয়ে দিচ্ছে যে আমেরিকার সেনাবাহিনী আসলে ততটাও শক্তিশালী নয় যতটা আপনারা ভাবছেন। তো আপনি যদি একজন ট্রান্সন্যাশনাল ক্যাপিটাল হন এবং আপনি এই 3টে জিনিস দেখতে পান, আচ্ছা শুনুন, জনসংখ্যা বুড়িয়ে যাচ্ছে, মানুষের হাতে প্রচুর টাকা চলে আসায় তারা জুয়া খেলার মতো বোকা বোকা কাজ করছে, আর আমেরিকার সামরিক বাহিনীও আগের মতো শক্তিশালী নেই। এমন অবস্থায় আপনি নিশ্চয়ই আপনার পুঁজি আমেরিকা থেকে সরিয়ে বিদেশে নিয়ে যাবেন, তাই না? কিন্তু সেটা করার আগে আপনি পরিকল্পিতভাবে একটি অর্থনৈতিক সংকট তৈরি করতে চাইবেন, যাতে আপনি যতটা সম্ভব বেশি টাকা কামিয়ে নিতে পারেন, ঠিক 2008 সালের অর্থনৈতিক সংকটের মতো। বুঝতে পেরেছেন? তো আমরা জানি না এটা ঠিক কবে ঘটবে, তবে আমরা নিশ্চিত থাকতে পারি যে এটা ঘটবেই, আর খুব হঠাৎ করেই ঘটবে।
বিষয়টা কি আপনাদের কাছে পরিষ্কার? এখন আপনারা হয়তো ভাবছেন, একটু দাঁড়ান, ট্রাম্প বা আমেরিকানরা কেন এমনটা হতে দেবে? তারা তো নিশ্চয়ই জানে যে এমন কিছু হতে যাচ্ছে। এর উত্তর হলো অর্থনৈতিক ধসে পড়া এবং ট্রান্সন্যাশনাল ক্যাপিটাল বা বহুজাতিক পুঁজি অন্য কোথাও চলে যাওয়াটা আসলে দীর্ঘমেয়াদে আমেরিকার জন্যই সবচেয়ে ভালো। আর এই বিষয়টা নিয়েই আমরা আগামী ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? আমেরিকার দীর্ঘমেয়াদী কৌশলটা আসলে কি? ট্রান্সন্যাশনাল ক্যাপিটাল আমেরিকা ছেড়ে চলে যাচ্ছে, তাই আমেরিকানদের মনোভাবটা অনেকটা এমন, ও মাই গড, ব্যাংক অফ ইংল্যান্ড, সিটি অফ লন্ডনের মতোই পরজীবীগুলো চলে যাচ্ছে, বাঁচা গেল, জলদি বিদায় হয় এখান থেকে। তো ওরা একবার চলে গেলে আমেরিকার ভবিষ্যৎ সম্ভবত আরও অনেক বেশি উজ্জ্বল হবে। আর এটা নিয়ে আমরা পরের ক্লাসেই বিস্তারিত কথা বলবো। তবে এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বলো। তার মানে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে আপাতত আমেরিকাকে একটু অসুবিধাজনক অবস্থানে মনে হলেও তারা আসলে জানে যে তারা কি করছে। দীর্ঘমেয়াদী সুবিধার কথা ভেবেই তারা মূলত এই পরজীবীগুলোকে তাদের দেশের বাইরে পাঠাচ্ছে, তাই তো? আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো, ঠিক আছে? তবে এটা কিন্তু কোনো ইচ্ছাকৃত কৌশল নয়, বুঝলে? কারণ একটু ভেবে দেখো, একটা অর্থনৈতিক ধস আমেরিকার প্রচুর সম্পদ ধ্বংস করে দেবে। এর ফলে আমেরিকায় হয়তো একটা গৃহযুদ্ধের পরিস্থিতিও তৈরি হতে পারে, অনেক ভোগান্তি পোহাতে হবে। কিন্তু কিছু মানুষের কাছে, উদাহরণস্বরূপ ডোনাল্ড ট্রাম্পের কথা বলা যায়, তিনি বিশ্বাস করেন যে আমেরিকাকে আবারও গ্রেট বা মহান করে তুলতে গেলে এই কষ্টটা সহ্য করা প্রয়োজন। তিনি কি বলেছেন, তার মূলমন্ত্র কি? মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। আর সেটা কিভাবে করবেন? এই পরজীবীগুলোর হাত থেকে মুক্তি পাওয়ার মাধ্যমে। কিন্তু খেয়াল করো, এই পরজীবীগুলো থেকে মুক্তি পাওয়াটা খুবই কষ্টদায়ক একটা প্রক্রিয়া। এটা অনেকটা ক্যান্সারের মতো, তাই না? তোমরা কি কেউ কখনো ক্যান্সারের চিকিৎসার ভেতর দিয়ে গেছো? এটা ভীষণ যন্ত্রণাদায়ক। কেমোথেরাপি নিতে হয়, সার্জারি করতে হয়, সারাক্ষণ একদম বিচ্ছিরি সব খাবার খেতে হয়। পুরো প্রক্রিয়াটাই খুব কষ্টের। ঠিক তেমনি এই ট্রান্সন্যাশনাল ক্যাপিটাল হলো একটা পরজীবী শক্তি। আমেরিকার শরীরে এটা একটা ক্যান্সারের মতো। তাদেরকে এটা থেকে মুক্তি পেতেই হবে, কিন্তু প্রক্রিয়াটা হবে খুবই যন্ত্রণাদায়ক। আর এতে অনেকটা সময় লাগবে, কয়েক বছর, এমনকি কয়েক দশকও লেগে যেতে পারে, ঠিক আছে? হ্যাঁ, অ্যাম্বার বলো। ধন্যবাদ। ট্রান্সন্যাশনাল ক্যাপিটাল যদি আমেরিকা ছেড়ে চলেই যায়, তবে এই পরিবর্তনটা গ্লোবাল ইকোনমি বা বৈশ্বিক অর্থনীতিতে কেমন প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়, নাকি আদৌ কোনো প্রভাব ফেলবে? হ্যাঁ, ভালো প্রশ্ন। তো এই বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? তবে এই পরিবর্তনটা বা শিফটটা কিভাবে ঘটে সেটা তোমাদের একটু বুঝিয়ে বলি। ধরো, এই মুহূর্তে তুমি আমেরিকায় আছো এবং তোমার পুঁজি সরিয়ে নেওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো ইসরায়েল, ঠিক আছে? কেন? কারণ তুমি অর্থনৈতিক কর্মকাণ্ডে আগ্রহী। তুমি তোমার টাকা এমন জায়গায় বিনিয়োগ করতে চাইবে যেখানে সেটা বাড়বে, তাই না? আর ইসরায়েলের অর্থনীতি কেন বাড়ছে? কারণ তাদের গ্রেটার ইসরায়েল, বৃহত্তর ইসরায়েল প্রজেক্ট, তাই তো? তারা পুরো মধ্যপ্রাচ্য দখল করতে চায়। কিন্তু এরপর তো আবার পুনর্নির্মাণের কাজ করতে হবে, তাই না? যুদ্ধের পর দেশ পুনর্গঠন। আর তারপর তারা যা করতে যাচ্ছে তা হলো তারা গ্লোবাল ট্রেড বা বিশ্ব বাণিজ্যের মূল কেন্দ্রে পরিণত হবে, কারণ ইসরায়েল আফ্রিকাকে নিয়ন্ত্রণ করে। আর এই বিষয়টা নিয়েও আমরা আগামী ক্লাসে কথা বলবো। তো মূল এই তিনটি কারণেই আপনি ইসরায়েলে বিনিয়োগ করতে চাইবেন। কেন? কারণ গ্রেটার ইসরায়েল প্রজেক্ট বাস্তবায়নের জন্য তারা অনবরত যুদ্ধ চালিয়েই যাবে। যুদ্ধ খুবই লাভজনক একটা ব্যবসা। সত্যি বলতে যুদ্ধ হলো পৃথিবীর সবচেয়ে লাভজনক খাতগুলোর একটি, বুঝতে পারছো? দ্বিতীয়ত, এত ধ্বংসযজ্ঞের পর তাদের সবকিছু নতুন করে বানাতে হবে, তাই তাদের প্রচুর মূলধনের প্রয়োজন হবে। এবং তৃতীয়ত, ভৌগোলিক অবস্থানের কারণে তারা পুরো বিশ্বের বাণিজ্য নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে? তো এসব কারণেই ট্রান্সন্যাশনাল ক্যাপিটালের জন্য ইসরায়েল হলো একটা স্মার্ট ইনভেস্টমেন্ট। আমি কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের হাজারখানেক ডলার জমানোর কথা বলছি না, আমি বলছি ট্রিলিয়ন ডলারের কথা, যা সম্ভবত ইসরায়েলে গিয়ে ঢুকবে। আচ্ছা, তো আমেরিকা ছাড়ার জন্য আপনাদের যেটা দরকার তা হলো স্টক মার্কেটে একটা বড় পতন, একটা অর্থনৈতিক ধস, ঠিক আছে? কেন? কারণ অর্থনৈতিক ধসের ফলে আপনি শুধু যে নিজের সর্বোচ্চ পরিমাণ টাকা নিয়ে বেরিয়ে যেতে পারবেন তাই নয়, বরং এর ফলে আপনি একদম সস্তায় বিভিন্ন ডুবন্ত সম্পদ বা ডিস্ট্রেসড অ্যাসেটস কিনে নেওয়ার সুযোগ পাবেন। আর ডিস্ট্রেসড অ্যাসেটস বলতে আমি প্রাকৃতিক সম্পদের কথা বোঝাচ্ছি, যার মধ্যে পানি এবং তেলও রয়েছে। সুতরাং আপনি চাইবেন যতটা সম্ভব বেশি ধ্বংসযোগ্য বা ক্ষতি তৈরি করতে, কারণ পরিস্থিতি খারাপ হলেই আপনার পক্ষে এই সম্পদগুলো কিনে নেওয়া অনেক সহজ হবে। আর এই লোকগুলো
লোকগুলো কয়েক দশকের পরিকল্পনা একসাথে করে রাখে। ট্রান্সন্যাশনাল ক্যাপিটাল বা বহুজাতিক পুঁজির মালিকরা মূলত যেটা করে তা হল তারা যথাসম্ভব বেশি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, কারণ বিশৃঙ্খলার মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বেশি লাভ। ধরুন, সবাই যদি শান্তিতে চুপচাপ বসে থাকে, আপনি সেখান থেকে কোনো টাকা বানাতে পারবেন না, কিন্তু মানুষ যদি একে অপরের সাথে মারামারি করে, রাস্তায় যদি রক্ত ঝরে, তখন আপনি প্রচুর টাকা কামাতে পারবেন। বিষয়টা কি আপনাদের কাছে পরিষ্কার? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তো এই অর্থনৈতিক পরিবর্তনের পর আসলে কি ঘটবে সেটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব।